কাহানির শুরুতেই আমাদের একটি ওয়ার্কারকে দেখানো হয় যে কিনা একটি মেশিনের নিচে তার হাত ফেলে হাত কাটার চেষ্টা করছিল। একটি লোক বলছিল, এই হাত কাটার বিনিময়ে তুমি অনেক টাকা পাবে, এই নাও তোমার ইন্স্যুরেন্স পেপার, হাত কেটে নাও। লোকটিও হাত কেটে ফেলে। সিন পরিবর্তন হয়, আমাদের নায়ককে দেখানো হয় যে কিনা এই বিষয়ে তদন্ত করে ওই লোকটির কাছে যায় যে কিনা লোকেদের হাত কাটিয়ে পা কাটিয়ে ইন্স্যুরেন্সের টাকা নেওয়াতো। লোকটি আরামসে ফেসিয়াল করছিল। আমাদের নায়ক তার কাছে যায় আর তার কাছে গিয়ে গরম পানি তার উপরে ঢেলে দেয় এই কাজগুলো করার জন্য। লোকটি তো প্রথমে কিছুই স্বীকার করতে চাচ্ছিল না। কিছুক্ষণ মার খাওয়ার পর সে সবকিছু স্বীকার করে নেয় আর আমাদের নায়কের কাছে মাফ চাইতে শুরু করে। নায়ক বলে, তোর হাতগুলো আমি কেটে ফেলি, তাহলে দেখবো তোর কেমন লাগে। সিন পরিবর্তন হয়, আমাদের নায়িকাকে দেখানো হয় যে কিনা ছুরি দিয়ে কাটছিল। তখন তার নিজেরই হাত কেটে যায়, কিন্তু তার কোনো রিয়াকশনই ছিল না। সিন আবারও পরিবর্তন হয় ওই লোকটির কাছে, যাকে আমাদের নায়ক পুলিশ স্টেশনে নিয়ে আসে। তারপর সে তার অফিসে চলে আসে। অফিসের সবাই তাকে বলছিল যে তাকে তো ডিটেকটিভ অফিসার মনেই হচ্ছে না, সে তো অনেক ভালো কাজ করছে, পুলিশের মতো কাজ করছে, সে কেন লোকটিকে সাথে সাথে মারলো? সে না মারলেও পারতো, পুলিশের অপেক্ষা করতে পারতো। তখনই তার কাছে অন্য একটি কেস চলে আসে। কেসটি ছিল একটি পিচ্চি বাচ্চা নুডলস খেতে গিয়ে সে পুরোই পুড়ে গিয়েছে, মানে গরম পানি তার উপরে পড়েছে, যার কারণে তার মা পুলিশের কাছে কান্না করছিল। যখন আমাদের নায়ক ওই মেয়েটির কাছে যায় তখন সে দেখতে পায় মেয়েটি তো তার পরিচিত। 1 বছর আগে মেয়েটির চোখে প্রবলেম হয়েছিল, তখন সে মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিল। তখন পিচ্চি বাচ্চাটি তাকে জানায় এর বিনিময়ে তাকে অনেকগুলো ক্যান্ডির টাকা দেওয়া হয়েছে, তাকে ভালো ভালো খাবার দেওয়া হয়েছে, তাই সে এটা করেছে। তার চোখ গেলেও কোনো প্রবলেম নেই, তার মা তো অনেক টাকা পেয়েছে। এইসব মনে করে মেয়েটিকে সে জিজ্ঞাসা করে যে তার শরীরে কেন এতগুলো আঘাত। পিচ্চি মেয়েটি তখন অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছিল তার মায়ের দোষ এড়ানোর জন্য। তারপর আমাদের নায়ক মায়ের কাছে চলে যায়, গিয়ে দেখতে পায় তার মা তো হাসি খুশি ছিল, হাসি খুশি ভাবেই রিপোর্টগুলো দেখছিল, কারণ সে কিছুক্ষণ পরই ইন্স্যুরেন্সের টাকা পেতে যাচ্ছে। আমাদের নায়ক তাকে অনেক বকাঝকা করে, বলে নিজের মেয়ের চিন্তা না করে টাকার চিন্তা করছো, এমন মহিলা আমি আর দ্বিতীয় দেখিনি। তখন মহিলাটি বলে, টাকাই সবকিছু, টাকা হলে সবকিছুই পাওয়া যায়। এখানে আমাদের নায়ক প্রচুর রেগেছিল। সে এতটাই রেগেছিল যে মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারপর আমাদের নায়ক একটি এক্সিবিশনে আসে। এখানে আসার পিছনে তার একটি কারণ ছিল। সে এখানে পেইন্টিং কেনার জন্যই এসেছিল। এখানে আমাদের ইয়ংজি নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা এই পেইন্টিং বেচা কেনার কাজ করত। এ কিন্তু আমাদের নায়িকা নয়, তবে নায়িকার অ্যাসিস্ট্যান্ট ছিল। তারপর আমাদের দেখানো হয় একটি লোককে যে কিনা এই পেইন্টিংটি কেনার জন্য এসেছিল। পেইন্টিংটির দামও হয়ে যায়। এদিকে আমাদের নায়িকা ইয়নজুকে দেখানো হয় যে কিনা বসেছিল ছুরি হাতে নিয়ে। কিছুক্ষণ পর এসে সে পেন্টিংটি কেটে দেয়। পেন্টিংটি কাটার কারণে সবাই তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কেন সে পেন্টিংটি কাটলো। সে কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলতে শুরু করে পেন্টিংটি সে কেন কাটলো। পেন্টিংটি যদি না কাটতো, এই পেন্টিংটি বিক্রি হলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। এই জন্য সে পেন্টিংটি বিক্রি হতে দেয়নি, তাই সে পেন্টিংটি ছিঁড়ে দিয়েছে। এর পিছনে হয়তো কোনো রহস্য রয়েছে, রহস্য আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এদিকে জিয়ং হিকে দেখানো হয় যে কিনা একটি সেমিনারে আসে আর তার বোনের কিছু জিনিসপত্র দেখতে শুরু করে। তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। তার বোন মারা গিয়েছিল শুধুমাত্র ওই ইন্স্যুরেন্সের টাকাগুলোর জন্য। তার বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডের সাথে একদিন ঘুরতে বেরিয়েছিল। ইচ্ছে করে হয়তো বয়ফ্রেন্ড তাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, এটা তার ভাইয়ের ধারণা। এটা ধারণা বলতে ভুল হবে, সে যে শিওর ছিল। সে অনেক চেষ্টা করেছে খুনিকে শাস্তি দেওয়ার, কিন্তু সে দেওয়াতে পারেনি, কারণ তার পক্ষের লয়ার অনেক বেশি মজবুত ছিল, যার কারণে মামলাটি সে জিততে পারেনি। কিন্তু তার বোনকে সে অনেক বেশি ভালোবাসতো। তার বোনের নামে যে ইন্স্যুরেন্স ছিল, ওই ইন্স্যুরেন্সের টাকার জন্য মূলত তার বয়ফ্রেন্ড তার সাথে এমন ঘটনা ঘটিয়েছিল। তার বয়ফ্রেন্ড ইন্স্যুরেন্সের টাকাগুলো পেয়ে যায়। তার এই কথাগুলো মনে পড়ার পর সে অনেক কষ্ট পায়। দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় যায়। এখানে আমরা একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যে কিনা কাজ করছিল। বৃদ্ধ মহিলাটি কে এখানে আমাদের জানানো হয় না। এদিকে আমাদের ইয়নজিকে দেখানো হয় যে কিনা অনেক সুন্দর একটি পেন্টিং ওনারকে দিয়ে দেয়। পেন্টিং ওনার বলতে এক্সিবিশন ওনার।
এদিকে আমাদের ইয়ন্সিকে দেখানো হয় যে কিনা ড্রিঙ্ক করছিল। আমাদের নায়িকার সাথে একটি মহিলা ছিল। মহিলাটি বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। সে কি জানে না সে এখানে জবে রয়েছে? তখন সে বলে, আচ্ছা আমি ওকে দেখছি। তারপর সিন পরিবর্তন হয় আমাদের, যার কিনা এখানের ওনারের সাথে দেখা হয়। ওনার তাকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাকে দেওয়ার জন্য। তখন সে বলে, এটা তো আমার কর্তব্য, তাই না? পেইন্টিংটি আপনার সাথেই মানাবে। হয়তো আপনি এই পেইন্টিং এর যোগ্য, তাই আপনাকে এই পেইন্টিংটি দেওয়া হয়েছে। না হয় এই পেইন্টিংটি আপনার কাছে আসতো না। লোকটি নিজের একটি কার্ড বের করে আর এখানে তার সাথে হাত মেলানোর চেষ্টা করে। তখনই এখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে, ইয়নজু। আর তাকে জানায়, হাই, আমি ইয়নজু। আপনাকে সবকিছু আমি বুঝিয়ে বলে দিব। এটা শোনার পর সে বলে যে, ও আচ্ছা। তারপর আমাদের নায়িকা চলে গেলে এখানের লোকটি তাকে অনেক বেশি বকাঝকা করে তাদের মধ্যে আসার জন্য। সিন পরিবর্তন হয় মেকআপ রুমে। নায়িকা বসে বসে মেকআপ করছিল আর কিছু ভাবছিল। সে মেডিসিন বের করে খাওয়ার জন্য, কিন্তু অ্যাসিস্ট্যান্ট চলে আসার কারণে সে মেডিসিন খেতে পারে না। ইয়নজু নামের মেয়েটি তাকে বলে যে, আপনার সত্যটা আমি খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসব। আপনি কেমন মহিলা এটা আমি খুব ভালো করেই জানি। জিয়ন হি বলে যে, আমার সত্যটা তুমি কি নিয়ে আসবে শুনি। আমার সত্যটা যদি তুমি সবার সামনে নিয়ে আসতে পারো তাহলে অনেক ভালো। তারপর ইয়নসু এখান থেকে চলে যায়। আর এদিকে জিয়নকে দেখানো হয়। সিন পরিবর্তন হয় আমাদের নায়কের কাছে। জি সিয়ং বসেই ছিল। তখন তার কাছে ইয়নজি কল করে। আর তাকে কল করে জানায় যে, আমার কাছে প্রমাণ রয়েছে যে বিষয়ে আপনি প্রমাণ খুঁজছিলেন। আপনি যদি আমার সাথে দেখা করতে আসেন তাহলে আমি আপনাকে সব সত্যটা জানিয়ে দিব। তারপর আমাদের দেখানো হয় সে এই উদ্দেশ্যে রওনা হয়। তখন তার বন্ধু তাকে বলে, তুমি এক কাজ করো, পুলিশকে কল করো, তারপর তুমি যেও। কিন্তু সে পুলিশকে কল না করেই রওনা দেয়। জিয়নহি যেহেতু সাহসী লোক ছিল আর সে একজন ডিটেকটিভ, তাই সে সাথে সাথেই তার সহকর্মীকে নিয়ে চলে যায় ওই জায়গায়। মেয়েটিকে কল করার সাথে সাথেই আমরা দেখতে পাই একটি মেয়ের শরীর এসে পড়ে তাদেরই উপরে। তখন তারা দেখতে পায় স্ক্রিনে ভেসে ওঠে তারই ফোন নাম্বার। মেয়েটি সুইসাইড করেছে, কিন্তু আমাদের নায়ক এটা বিশ্বাসই করতে চাচ্ছিল না। তবে ডক্টররা তাকে এটাই জানায় মেয়েটি সুইসাইড করেছে। না হয় এইভাবে কাউকে ফেলা সম্ভব না। তবে তাদের সন্দেহ হচ্ছে যে হয়তো তাকে খুন করাও যেতে পারে, কারণ তার গলায় কিছুর চিহ্ন রয়েছিল। কিন্তু তাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তাহলে তারা কিভাবে এটা খুঁজে বের করবে? পুলিশ স্টেশনে গেলে পুলিশের সাথে তাদের কথা হয়। পুলিশের সাথে তো তাদের এমনিতেই বনে না, কারণ পুলিশ আর ডিটেকটিভরা সবসময় একে অপরের বিরুদ্ধে থাকে। পুলিশরা চায় মামলা তারা সমাধান করবে, কিন্তু ডিটেকটিভরা আগেই সমাধান করে ফেলে। যার কারণে তাদের অনেক রাগ থাকে ডিটেকটিভের উপর। এদিকে আমাদের ওই মেয়েটিকে দেখানো হয়। জনসও মেয়েটির সাথে দেখা করার জন্য চলে যায়। মেয়েটির সাথে যখন দেখা করতে যায় তখন তার পুলিশের সাথে দেখা হয়। পুলিশ তাকে জানায় যে, আমরা অনেক তদন্ত করেছি, কিন্তু জানা গেল এটা হচ্ছে একটি অ্যাক্সিডেন্ট। তখন তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, স্যার, এটা কি আপনার সত্যি অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে? সে বলে, না, অ্যাক্সিডেন্ট মনে না হলেও এখন আমাদের কিছু করার নেই, কারণ আমাদের কাছে প্রমাণ নেই। প্রমাণ আমাদের খুঁজে বের করতে হবে। আমি মেয়েটির সাথে দেখা করতে আসি এই জন্য যাতে সে মনে করে সে একা নয়, তাকে দেখার মতো লোক রয়েছে। এদিকে ওই বিল্ডিং এর ওনারকে দেখানো হয়, যেই কিনা ভাবছিল সে কিভাবে ওই মহিলাকে ওই দিন ধাক্কা দিয়েছে। আসলে কি সেই তাকে খুন করেছে? এটা আমরা পরেই জানতে পারবো। এখন এই বিল্ডিং এর ডিটেকটিভ কিভাবে ঢুকবে? ডিটেকটিভ ঢোকার তো অনুমতি নেই, তাই না? ইয়নহি পেন্টিং এর পিছনে লুকিয়ে ভিতরে প্রবেশ করে। লিফট দিয়ে উপরে কিভাবে উঠবে? এখানের একজন কর্মী উপরে ওঠার চেষ্টা করছিল, তাই সেও এই সুযোগে উপরে উঠে চলে যায়। এখানে উপরে যাওয়ার পর সে দেখতে পায় যে ওই পাশে একটি মেয়েকে দেখা যাচ্ছে, যে কিনা নিজের ড্রেস এবং মেকআপ ঠিক করছিল। কিন্তু এখানে এমন একটি গ্লাস ফিট করা ছিল তারা চাইলে একে অপরকে দেখতেও পারতো না। জিয়নহি তাকে দেখতে পারলেও ইয়নসু তাকে দেখতেই পারছিল না। সিন পরিবর্তন হয়, আমাদের জিয়নসুকে দেখানো হয়। তার বানানো দুইটি ছুরি সে এখানের ওনারকে দিয়ে দেয়। ওনারের সাথে তাদের কথা হয়।
ওনার তাকে জানায় যে তোমাকে পুলিশের সাথে দেখা করতে হবে। পুলিশ এসেছে দেখা করার জন্য। ইয়নহি চলে যায় দেখা করার জন্য। জিয়নসু তাকে বলে যে আচ্ছা ওইদিন কি হয়েছিল? জিয়নহি বলে যে ওইদিন আসলে একটি ভিআইপি পার্টি ছিল। ভিআইপি পার্টিতে গেস্ট কারা ছিল এটা তো আমি বলতে পারব না। আর ওই দিনের পর আমার অ্যাসিস্ট্যান্টের সাথে আমার কোনো কথাই হয়নি। সিন পরিবর্তন হয়। সে এখানের পুরো বিল্ডিং ঘুরে, ঘুরে দেখতে শুরু করে। সে দেখতে পায় এখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। অন্যদিকে আমাদের পুলিশকে দেখানো হয় যারা কিনা তাকে জিজ্ঞাসাবাদ করছিল। তাকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, আপনার কি জানা নেই আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে কি কারো শত্রুতা ছিল?" তখন সে বলে, "আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কারো শত্রুতা ছিল কিনা এগুলো তো আমি জানি না। তবে বিষয় হচ্ছে এমন যে তার পার্সোনাল লাইফ সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না।" এই কথা বলে সে এখান থেকে উঠে চলে যায় আর ওয়াশরুমে গিয়ে মেডিসিন নিতে শুরু করে। তার অনেক ভয় হচ্ছিল। এদিকে সিন পরিবর্তন হয়। আমাদের ইয়নসুকে দেখানো হয় যে কিনা নিচে নেমে আসছিল। তখনই পুলিশের সাথে তার দেখা হয়ে যায়। পুলিশ তখন তাকে বলে, "এক কাজ করো, ইন্স্যুরেন্স বিক্রি করো। এখানে পুলিশের কাজে বাধা দিতে এসো না। আমি জানতাম তুমি এখানে ডিটেকটিভের মতো যাচাই করার জন্য এসেছো।" তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে একদম হাতাপাই শুরু হয়ে যায়। তাদের সাথে থাকা অ্যাসিস্ট্যান্টই তাদের আটকায়। আর এখানে মারামারি করতে নিষেধ করে। পুলিশ তাকে ওয়ার্নিং দিয়ে যায় যে তার মামলা থেকে দূরে থাকার জন্য। তারপর সে বাসায় চলে আসে আর আমাদের নায়িকার সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। অনলাইনে যখন তার নাম সার্চ করে তখন সে তাকে খুঁজে পেয়ে যায়। সার্চ করার পর সে জানতে পারে যে এই মেয়েটির সাথে তার আগেও দেখা হয়েছিল। তারপর সে জানতে পারে এই মেয়েটির ফিয়ন্সে রয়েছে। আর ওই ফিয়ন্সে তাদের কোম্পানিতে একটি ইন্স্যুরেন্স করিয়েছিল। ইন্স্যুরেন্সের অনেক টাকা। কিন্তু ঘটনা এখানে উল্টো ঘটে যায় যে তার ফিয়ন্সে ১০ দিন আগে মারা গিয়েছে। আর সে মারা যাওয়ার আগে তার ইন্স্যুরেন্সটি ক্যানসেল করে গিয়েছে। যার কারণে সে কোনো টাকাই পাবে না। ইয়ন্সি গিয়েছিল তার বান্ধবীর সাথে দেখা করতে। তার বান্ধবী আফসোস করছিল তার ফিয়ন্সের জন্য। তারপর সে তার গাড়ির কাছে আসে। গাড়ি খোলার চেষ্টা করলে তার গাড়ি খুলছিল না। সে মেকার ডাকতে যাবে তখন এখানে আমাদের নায়ক চলে আসে আর তাকে তার গাড়ি খুলতে সাহায্য করে। তখন আমাদের নায়িকা তাকে ধন্যবাদ জানায়। তারপর আমাদের নায়ককে দেখানো হয় যে কিনা বাসায় যায়। নায়িকার কথা তার বারবার মনে পড়ছিল। তাই সে নায়িকার ফিয়ন্সের নাম লিখে সার্চ করে। আর সে জানতে পারে হ্যাঁ, সত্যিই তার একটি ইন্স্যুরেন্স ছিল। কিন্তু মৃত্যুর আগে সে ইন্স্যুরেন্সটি ক্যানসেল করে গিয়েছে। এটা তার প্রশ্ন ছিল। সে কি জানতো সে এইভাবে মারা যাবে? বা তার যে টাকাগুলো আছে ওইগুলো অন্য কেউ পাবে? সে এটা হয়তো জানতো যে টাকাগুলো তার গার্লফ্রেন্ড পাবে। ইয়নসু ওই লোকটির নাম্বার উঠিয়ে কল করে। তখন তার মা রিসিভ করে জানায় যে তার ছেলে মারা গিয়েছে। সিন এদিক থেকে পরিবর্তন হয় ইয়নজুর কাছে, যে কিনা বসে বসে তার ফিয়ন্সের সাথে তার ভিডিওগুলো দেখছিল। সবগুলো দেখে সে ইভিল মার্কা কেমন জানি হাসি দিচ্ছিল। তার হাসিতে রহস্য লুকিয়ে ছিল। মনে হচ্ছিল সে হয়তো তার ফিয়ন্সেকে খুন করেছে। বাহিরে বের হয়ে সে আবহাওয়া দেখতে শুরু করে। পরদিন আমাদের ইয়নসুকে দেখানো হয় যে কিনা তার অফিসে চলে যায়। তার অফিসে তাকে সবাই ডিটেকটিভ বলেই জানতো। তাকে জানায় যে ডিটেকটিভ স্যার এখন কোন নতুন মামলা নিয়ে শুরু করেছেন। সে তখন জানায় যে মামলা তো অনেকগুলোই আছে। দেখব কোনটা কোন দিকে যায়। এখন আপাতত এইসব নিয়ে চিন্তা করছি না।